ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্ক এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা আগের ক্লাসে জেনেছি দ্বিমেরুবাদ কি। আজকে এই অধ্যায়ের দ্বিমেরুবাদ থেকে এক মেরুবাদ কিভাবে আন্তর্জাতিক রাজনীতিতে সৃষ্টি হলো সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা জেনেছি দ্বিমেরুবাদ হলো দ্বিতীয় মহাযুদ্ধের পর বিশ্ব রাজনীতিতে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী শিবিরে নেতৃত্ব দিয়েছে, অন্যদিকে সোভিয়েত রাশিয়া সমাজতান্ত্রিক শিবিরে নেতৃত্ব দিয়েছে। এই বিষয়টিকে দ্বিমেরুবাদ বলা হয়। দ্বিমেরুবাদের অবসানের ফলে সৃষ্টি হয়েছে দাঁতাত। দাঁতাত হল সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে পারস্পরিক উত্তেজনা দ্বিতীয় মহাযুদ্ধের পরে দেখা দিয়েছিল, তার অবসানের উপায়কে বলা হয় দাঁতাত। দ্বিমেরুবাদ 1945 সাল থেকে 1991 সাল পর্যন্ত বিশ্ব রাজনীতিতে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে টিকেছিল, কিন্তু 1991 সালে সোভিয়েত রাশিয়ার পতন ঘটে। সোভিয়েত রাশিয়ায় এতদিন ধরে যে সমাজতান্ত্রিক ব্যবস্থা চলছিল সেই সমাজতন্ত্রের পতন ঘটেছে এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে একাধিক রাষ্ট্র সৃষ্টি হয়েছে। সোভিয়েত রাশিয়া ভেঙে রাশিয়া একটা বড় রাষ্ট্র সৃষ্টি হয়েছে এবং তার পাশাপাশি আরও 15টা রাষ্ট্র সৃষ্টি হয়েছে। বিশ্বে সোভিয়েত রাশিয়া সুপার পাওয়ার স্টেট ছিল, সমাজতান্ত্রিক শিবিরে নেতৃত্ব দান করেছিল। তাই বিশ্ব রাজনীতি আরেকটা মেরু থেকেও প্রচলিত ছিল, আরেকটা মেরু থেকে চালু ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র যেমন একটা মেরু, তার পাশাপাশি সোভিয়েত রাশিয়াও আর একটা মেরু। কিন্তু দেখা যায় 1991 সালে যখন সোভিয়েত ভেঙে গেল, তখন একটা মেরুর অবসান ঘটল, সমাজতান্ত্রিক শিবিরের অবসান ঘটল। তার পাশাপাশি সমাজতান্ত্রিক শিবিরের অন্তর্ভুক্ত পূর্ব ইউরোপের কয়েকটি দেশে, যেমন বুলগেরিয়াতে, আলবানিয়াতে, যুগোস্লাভাকিয়াতে, হাঙ্গেরিতে, রোমানিয়াতে সমাজতান্ত্রিক ব্যবস্থা ছিল। সেই সব সমাজতন্ত্রের পতন ঘটে এবং এই সব দেশগুলিতে পুঁজিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়। ফলে একটা মেরুর যখন অবস্থান থাকছে না, অবসান ঘটছে, ঠান্ডা যুদ্ধের অবসান ঘটছে, সেই সময়ে তোমার দ্বিমেরুবাদ বিষয়টা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আর থাকছে না, তখন পৃথিবী এক মেরুবাদে পরিণত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতিতে একচেটিয়া আধিপত্য বিস্তার করে। মার্কিন যুক্তরাষ্ট্র যেসব দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল, সেই সব দেশে পুঁজিবাদী শাসন ব্যবস্থা আনতে সাহায্য করেছে, উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করেছে এবং সেই সব দেশে আর্থিক সামরিক ক্ষেত্রে সাহায্য করেছে। যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতিতে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে। তার প্রতিদ্বন্দ্বী যে শক্তি ছিল সোভিয়েত রাশিয়া, তার অবসান হয়েছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের আর কোনো বিরোধী শক্তি, প্রতিদ্বন্দ্বী শক্তি বিশ্ব রাজনীতিতে থাকলো না। এইরকম পরিস্থিতি, এই রাজনীতি, বিশ্ব রাজনীতি, এটাকে বলা হচ্ছে এক মেরুবাদ। তাহলে আমরা আলোচনা থেকে এটা বুঝতে পারলাম দ্বিমেরুবাদ থেকে এক মেরুবাদ কিভাবে এলো। দ্বিমেরুবাদ এইটা 45 বছর ধরে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করেছে এবং এই বিষয়টি
বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয়ে পরিণত হয়। কিন্তু সোভিয়েত রাশিয়ার অবসানের পর, ঠান্ডা যুদ্ধের অবসানের পর পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে সমাজতান্ত্রিক ব্যবস্থার পতনের পর দেখা যায় বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র একাধিপত্য প্রতিষ্ঠিত করছে। পৃথিবীর পুঁজিবাদী দেশগুলির এক্ষেত্রে পুঁজিবাদী দেশের সংখ্যা বৃদ্ধি পায়, সমাজতন্ত্রের ভাঙন শুরু হয়। কয়েকটা দেশ বাদে প্রায় দেশে উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। এই সিস্টেমটাকে, এই পরিস্থিতিকে, এই বিষয়টিকে বলা হয় একমেরুবাদ। তাহলে একমেরুবাদ কি? একমেরুবাদ হলো ঠান্ডা যুদ্ধের অবসান এবং সোভিয়েত রাশিয়ার পতন ও সমাজতান্ত্রিক শিবিরের ভাঙনের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতিতে যে একাধিপত্য স্থাপন করে, বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রণকারী শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, তাই এই বিষয়টিকে বলা হয় একমেরুবাদ। কিন্তু একথা মনে রাখতে হবে যে একমেরুবাদ এই যে একটা সাধারণভাবে আমরা বলে দিলাম, বিশ্ব রাজনীতি ঠান্ডা যুদ্ধের পর 1991 সাল থেকে বর্তমান পর্যন্ত বিশ্ব রাজনীতি কি সত্যি একমেরুবাদ রাজনীতি আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি? না, বিশ্ব রাজনীতি একমেরুবাদ এটা আমরা লক্ষ্য করছি না। মার্কিন যুক্তরাষ্ট্র একমেরুবাদ প্রতিষ্ঠিত করবার জন্যে বিভিন্ন দেশে সামরিক শক্তি সাহায্য করেছে, বিভিন্ন দেশে সেনা পাঠিয়েছে। আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্র সেনা পাঠিয়েছে, এখানে সন্ত্রাসবাদ দমনের নামে সেনা পাঠিয়ে সেখানে এখনো পর্যন্ত সামরিক শক্তি সেনাবাহিনী মোতায়েন রেখেছে। অন্যদিকে ইরাকে 2003 সালে মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার রক্ষা এবং ইরাক মানব সভ্যতা ধ্বংসকারী অস্ত্র বানিয়েছে এই যুক্তি দেখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সেনা পাঠিয়েছে ইরাকে। সুতরাং সেখানে তার আধিপত্য বিস্তার রয়েছে। সিরিয়াতে সামরিক সাহায্য পাঠিয়েছে। কোনো দেশে সামরিক সরকারকে উৎখাত করার জন্যে, কোনো দেশে অগণতান্ত্রিক সরকারকে উৎখাত করার জন্যে, কোনো দেশে সন্ত্রাসবাদ দমনের নামে মার্কিন যুক্তরাষ্ট্র তোমার সেনা পাঠিয়েছে। এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র যে একাধিপত্য বিস্তার করেছে, এই একাধিপত্য বিস্তারগুলিকে বিভিন্ন দেশে তার সেনা মোতায়েনের কাজকে দেখা গিয়েছে চীন বিরোধিতা করেছে, রাশিয়া বিরোধিতা করেছে, জাপান বিরোধিতা করেছে এবং ফ্রান্সও বিরোধিতা করেছে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একচেটি আধিপত্য অনেক দেশ মেনে নিচ্ছে না। তাহলে একমেরুবাদের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে কয়েকটা দেশ। এই দেশগুলো তারা মার্কিন আধিপত্যকে মানছে না। ইরাকে যখন 2003 সালে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিপুঞ্জের সম্মতি নিয়ে সেনা পাঠানোর আহ্বান জানায়, তখন কয়েকটা দেশ, চীন সেনা দেয়নি, রাশিয়া সেনা দেয়নি, তোমার ফ্রান্স সেনা দেয়নি, জাপান সেনা দেয়নি, তার কথা শুনেনি। শুধু ব্রিটেন তার বন্ধু হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরাকের যুদ্ধে সেনা পাঠিয়েছে এবং ইরাকের রাষ্ট্রপতি প্রেসিডেন্টকে সাদ্দাম হোসেনকে পরাজিত করেছে যুদ্ধে, এবং সেখানে এখনও ব্রিটেনের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন আছে। সুতরাং দেখা যাচ্ছে যে একমেরুবাদী যে রাজনীতি, এক মেরুপ্রবণ যে রাজনীতি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, সেটাও কিন্তু স্পষ্ট নয়, সেটাও পরিষ্কার নয়। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একচেটি আধিপত্য, মার্কিন যুক্তরাষ্ট্রের দাদাগিরিকে বিভিন্ন দেশ মানতে রাজি নয়, মানছে না। সুতরাং এই একমেরুবাদ রাজনীতিও কিন্তু আমরা স্পষ্টভাবে দেখছি না। তাহলে আমরা কি বলবো যে বিশ্ব রাজনীতি দ্বিমেরুবাদের অবসান, মানে বিশ্ব রাজনীতিতে দ্বিমেরুবাদের অবসান ঘটেছে এবং একমেরুবাদের আবির্ভাব হয়েছে এবং একমেরুবাদ এখনও চলছে। একমেরুবাদী যে রাজনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের একচেটিয়া আধিপত্যকে বিভিন্ন দেশ প্রতিরোধ করলেও
বাস্তবে মার্কিন যুক্তরাষ্ট্রের একচেটিয়া আধিপত্যকে অস্বীকার করতে পারে না কোনো দেশ। চীন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা করলেও চীনে বহুজাতিক সংস্থা, মার্কিন বহুজাতিক সংস্থা ব্যবসা করছে। বিভিন্ন উন্নত দেশে মার্কিন বহুজাতিক সংস্থা রয়েছে। পৃথিবীতে 2 ভাগ বহুজাতিক সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্র। সেই সমস্ত বহুজাতিক সংস্থাগুলি, কোম্পানিগুলো বিভিন্ন দেশে অর্থ বিনিয়োগ করে শিল্প কারখানা গড়ে তুলছে, দ্রব্য উৎপাদন করছে এবং সেই দ্রব্য সেই সব দেশে বিক্রি করছে। এশিয়ার অনুন্নত এবং এশিয়ার উন্নয়নশীল দেশগুলো থেকে, লাতিন আমেরিকার অনুন্নত দেশগুলি থেকে উন্নয়নশীল দেশগুলোতে এবং আফ্রিকার অনুন্নত দেশগুলিতে মার্কিন বহুজাতিক সংস্থা অর্থ বিনিয়োগ করে সেখানে শিল্প কারখানা গড়ে তুলছে এবং উৎপাদিত পণ্য সেখানে সেই সব দেশে বিক্রি করছে। তার পাশাপাশি উন্নত দেশগুলোতেও মার্কিন যুক্তরাষ্ট্রের বহুজাতিক সংস্থাগুলির কর্তৃত্ব রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সম্মিলিত জাতিপুঞ্জকে নিজের নিয়ন্ত্রণে রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সম্মিলিত জাতিপুঞ্জের যে খরচ হয়, যে চাঁদা বাবদ দেয়, তা মার্কিন যুক্তরাষ্ট্র মোট খরচে মার্কিন যুক্তরাষ্ট্র 22% দেয়। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র জাতিপুঞ্জকে নিয়ন্ত্রণ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে নিয়ন্ত্রণ করছে এবং চীন মার্কিন যুক্তরাষ্ট্রের যতই বিরোধিতা করুক, বড় বড় সংস্থাগুলি, মার্কিন কোম্পানিগুলো চীনে অর্থ বিনিয়োগ করেছে। চীনের যে অর্থনৈতিক উন্নতি, তার বিদেশি বিনিয়োগ মূলত মার্কিন বিনিয়োগ রয়েছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রই কিন্তু পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে বিশ্ব রাজনীতিতে একাধিপত্য বিস্তার করছে। সাম্প্রতিক ঘটনা যেটা চলছে, করোনাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের সঙ্গে যে বিরোধ চলছে, সে বিরোধ কতটা নিশ্চিতভাবে কার্যকরী হবে এবং সেটা ভবিষ্যতের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমরা জানি যে আন্তর্জাতিক সম্পর্ক গতিশীল, পরিবর্তনশীল। কখন কোন দিকে মোড় নেবে এটা নিশ্চিতভাবে বলা যায় না। আমরা দেখেছিলাম দ্বিমেরুবাদী রাজনীতি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়া ব্যাপকভাবে বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। আবার দেখলাম যে 1991 সালের পর থেকে এক মেরুবাদী রাজনীতির ফলে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। বিশ্বের বিভিন্ন ঘটনার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য একটা ঘটনা হলো সন্ত্রাসবাদী কার্যকলাপ, মৌলবাদী সন্ত্রাসবাদী। এই মৌলবাদী সন্ত্রাসবাদকে দমন করবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করেছে। 2001 সালে 11 সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যে হোয়াইট হাউসের উপর আক্রমণ এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে কেন্দ্র, WTC ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, সেটাকে সন্ত্রাসবাদীরা আক্রমণ করে ধ্বংস করে দেয়। তখন মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদকে দমনে উদ্যোগ নেয়। কিন্তু একথা আবার সত্য যে মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদী কার্যকলাপকে উৎসাহ দিয়েছে। সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যখন বিরোধ ছিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদী কার্যকলাপকে উৎসাহ দিয়েছে, সন্ত্রাসবাদী কার্যকলাপে প্রযুক্তি দিয়েছে, অর্থ দিয়েছে এবং বিভিন্ন দেশে সন্ত্রাসবাদী তৈরি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার জাতীয় স্বার্থে, তার নিজের স্বার্থ উদ্দেশ্য পূরণের জন্য সন্ত্রাসবাদী কার্যকলাপকে উৎসাহ দিয়েছে। কিন্তু সন্ত্রাসবাদ তাকে যখন আক্রমণ করেছে, তখন সন্ত্রাসবাদ দমনে উদ্গ্রীব হয়েছে, সন্ত্রাসবাদ দমনে উদ্যোগ গ্রহণ করেছে। আমরা জানি যে লাদেন সন্ত্রাসবাদী, সেখানে তাকে হত্যা করা হয়েছে 2008 সালে পাকিস্তানে। লাদেন যখন লুকিয়েছিল, যে অজুহাতে মার্কিন যুক্তরাষ্ট্র লাদেনকে ধরার জন্যই আফগানিস্তানের সেনা মোতায়েন করেছিল, সেনা পাঠিয়েছিল, কিন্তু লাদেনকে হত্যা করার পরেও দেখা যাচ্ছে আফগানিস্তানে মার্কিন সেনা আছে, আজও আছে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল কথা কি? মানবাধিকার রক্ষা। মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্র প্রতিষ্ঠার নামে নিজের কর্তৃত্ব কায়েম করছে, সামরিক অভিযান চালাচ্ছে, এটা নয়া সাম্রাজ্যবাদী নীতি তার। সুতরাং এইটাকে সমর্থন করা যায় না। তাই
মার্কিন যুক্তরাষ্ট্র যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্যে যদি সত্যি সত্যি সন্ত্রাসবাদ দমনের জন্য সেনা পাঠায়, সেটা সমর্থনযোগ্য। আমরা সনদের, জাতিপুঞ্জের সনদে যে বিভিন্ন ধারা রয়েছে সেখানে বলা আছে যে কোনো শক্তি, কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের অভ্যন্তরে সেনা মোতায়েন করতে পারবে না, অন্য রাষ্ট্রের অভ্যন্তরে হস্তক্ষেপ করতে পারবে না। প্রত্যেকটা রাষ্ট্র সমান অধিকার ভোগ করবে, প্রত্যেকটা রাষ্ট্রের সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে, প্রত্যেকটা জাতিকে সমান মর্যাদা দিতে হবে। সুতরাং দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে আধিপত্য বিস্তার করেছে তাকে বিরোধিতা করেছে, কিন্তু অর্থনৈতিক দিক থেকে যেহেতু সমৃদ্ধশালী দেশ, পৃথিবীর সামরিক দিক থেকেও এক নম্বরের দেশ, তাই মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি কোনো দেশ প্রতিরোধ করতে চায় না, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা করতে চায় না। সুতরাং মার্কিন একাধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং ব্রিটেনও বন্ধু হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেক সময় সমর্থন করে। চীন এবং রাশিয়া, জাপান, জার্মান অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি বিরোধিতা করছে না। এবং আমরা যে বিগ পাওয়ার পঞ্চপ্রধান মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, চীন এবং রাশিয়া, এই যে 5 বিগ পাওয়ার, এই 5 বিগ পাওয়ারে দেখা যায় যে সম্মিলিত জাতিপুঞ্জের সিকিউরিটি কাউন্সিলে অর্থাৎ নিরাপত্তা পরিষদে যখন সিদ্ধান্ত গৃহীত হয়, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো প্রস্তাব গ্রহণ করলে চীন সমর্থনের ইচ্ছা না থাকলেও সেখানে ভিটো প্রয়োগ করে না, বাধা দেয় না। রাশিয়া ভিটো প্রয়োগ করে না এবং ফ্রান্স ভিটো প্রয়োগ করে না, ব্রিটেন ভিটো প্রয়োগ করে না। সুতরাং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার আধিপত্যকে স্বীকার করে নিতে বাধ্য হচ্ছে। যাই হোক, মার্কিন যুক্তরাষ্ট্রের বহুজাতিক সংস্থাগুলো বিশ্বে অর্থনৈতিক ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য বিস্তার করছে এবং কোম্পানিগুলি প্রত্যেকটা দেশের সরকারকে নিয়ন্ত্রণ করছে এবং কোম্পানিগুলো উদ্যোগ নিয়ে পরিষেবামূলক কাজ করছে। আমরা এটা জানি 1991 সালের পর থেকে বিশ্বের প্রতিটা রাষ্ট্র সীমাবদ্ধ রাষ্ট্রের তত্ত্বকে গ্রহণ করেছে, ওয়েলফেয়ার স্টেটের ধারণাকে ত্যাগ করেছে। এই সীমাবদ্ধ রাষ্ট্রের তত্ত্বকে গ্রহণ করার ফলে উদারীকরণ অর্থাৎ ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত উদ্যোগে উৎপাদন, বাজার অর্থনীতি এগুলোকে গুরুত্ব দিয়েছে এবং বেসরকারীকরণ প্রক্রিয়াকে গুরুত্ব দিয়েছে। রাষ্ট্রের উদ্যোগে যে উৎপাদন হতো তাকে সীমিত করেছে, রাষ্ট্রীয় উদ্যোগকে তুলে দিচ্ছে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বায়ন প্রক্রিয়াকে প্রত্যেকটা দেশ গুরুত্ব দিচ্ছে, উন্নয়নশীল দেশ এবং উন্নত দেশ। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিশ্বের প্রতিটা রাষ্ট্র তাদের আর্থিক, সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনার চেষ্টা করছে। সুতরাং এই সীমাবদ্ধ রাষ্ট্রের তত্ত্বকে গ্রহণ করেছে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, আবার দেখা যাচ্ছে যে রাষ্ট্রের উদ্যোগকে হয়তো ভবিষ্যতে গুরুত্ব দেওয়া হবে। আজকে বিশ্বের রাজনীতি যে মহামারীর যে বিষয় বা করোনা ভাইরাসের ফলে দেখা দিয়েছে, তার ফলে রাষ্ট্রই বেশি উদ্যোগ নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্র উদ্যোগ নিচ্ছে, ভারতবর্ষের রাষ্ট্র উদ্যোগ নিচ্ছে, চীনের রাষ্ট্র উদ্যোগ নিচ্ছে। হয়তো আবার রাষ্ট্রের কর্মপরিধি আরও বেশি হবে। সুতরাং দেখা যাচ্ছে যে বিশ্ব রাজনীতি গতিশীল, পরিবর্তনশীল এবং এটা কোনো জায়গায়, নির্দিষ্ট জায়গায় থেমে থাকবে না। সুতরাং আজকের যে বিভিন্ন ধারণা বিশ্ব রাজনীতিতে দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তী, আমাদের সিলেবাস হচ্ছে দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তীকালের ঘটনা। দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তীকালে যেসব ঘটনা ঘটলো সেগুলো কিন্তু স্থায়ীভাবে লাস্টিং করছে না। আমরা দীর্ঘদিন থেকে দেখেছি যে সোভিয়েত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ ছিল, সেই বিরোধের অবসান ঘটেছে। আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজ পুঁজিবাদী শিবিরে নেতৃত্ব দিয়েছে, অন্যদিকে সোভিয়েত রাশিয়া সমাজতান্ত্রিক শিবিরে নেতৃত্ব দিয়েছে। আমরা দেখেছি বার্লিন সংকটের সময় একদিকে সোভিয়েত রাশিয়া, অন্যদিকে ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি এই সমস্ত শক্তিগুলো একজোট হয়ে সোভিয়েত রাশিয়াকে দমাতে পারেনি।
আমরা দেখেছি যে 1962 সালে কিউবা সংকটে সোভিয়েত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রায় যুদ্ধ বেঁধে যাবে। এখানেও দেখা গেছে যে তারা উভয় দেশের রাষ্ট্রপ্রধান একটা আপোষ করেছে, যুদ্ধ হয়নি। আবার এটাও লক্ষ্য গেছে যে 1945 থেকে 1963 সাল পর্যন্ত মার্কিন রাষ্ট্রপ্রধান এবং সোভিয়েত রাষ্ট্রনায়ক এক জায়গায় সম্মেলন করেনি, মিটিং করেনি, কিন্তু 1963 সালে আবার দেখা যাচ্ছে যে মিটিং করছে। সোভিয়েত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে SALT I, SALT II স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন চুক্তি দুবার হয়েছে সোভিয়েত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। আবার এটা দেখা হয়েছে 1980 সালে যখন সোভিয়েত রাশিয়া আফগানিস্তানে সেনা পাঠিয়েছে, সেই সেনা পাঠানোর কারণে সোভিয়েত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আবার ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে। আবার এটা লক্ষ্য করা গেছে যে রাশিয়ার রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচভ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পুঁজিবাদের সঙ্গে আপোষমূলক নীতি গ্রহণ করেছে, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মিখাইল গর্বাচভ শান্তি পুরস্কার পেয়েছে। একটা কমিউনিস্ট দেশের লিডার, একটা সর্বহারা পার্টির লিডার, সে যখন পুঁজিবাদের নেতৃত্বে কোনো শান্তি পুরস্কার পায়, সেখানে জানতে হবে যে সেই কমিউনিস্ট লিডার প্রকৃত অর্থে কমিউনিস্ট লিডার নয়। মিখাইল গর্বাচভ পেরেস্ত্রয়েকা, অর্থনৈতিক সংস্কার, গ্লাসনস্ত, অবাধ ব্যবসা বাণিজ্যের নীতি, এই যে নীতিগুলো গ্রহণ করেছে, পেরেস্ত্রয়েকা এবং গ্লাসনস্ত, এটা পুঁজিবাদের বৈশিষ্ট্য। তার দেশে অর্থ সংকট দেখা দিয়েছে, সেই অর্থ সংকট দূর করার জন্য এই দুটি নীতি গ্রহণ করেছে, এটা পুঁজিবাদের বৈশিষ্ট্য। ভিতরে ভিতরে অন্তরে অন্তরে সোভিয়েত রাশিয়া কিন্তু ওই স্ট্যালিনের পরবর্তীকালেই পুঁজিবাদের বৈশিষ্ট্যকে একের পর এক গ্রহণ করে গিয়েছে, যার ফলে সোভিয়েত রাশিয়াতে অর্থ সংকট দেখা দিয়েছে। সোভিয়েত রাশিয়ার যারা কমিউনিস্ট পার্টির লিডার, তারা ব্যক্তিগত স্বার্থকে বড় করে দেখেছে, লিডারদের বিরাট বিরাট সম্পত্তির মালিকানা সৃষ্টি হয়েছে, যার ফলে ধনবৈষম্য দেখা দিয়েছে, দরিদ্র আরও দরিদ্র হয়েছে, গরিব আরও গরিব হয়েছে, ধনী আরও ধনী হয়েছে। সেখানে সমাজতন্ত্র কার্যকরী হয়নি, যার ফলে সমাজতন্ত্রের প্রতি সোভিয়েত রাশিয়ার মানুষ বিরূপ ধারণা তাদের দেখা দিয়েছে। তারা সমাজতন্ত্রকে পছন্দ করেনি, সমাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করেছে। 1991 সালে সোভিয়েতের পতন ঘটেছে। আবার সোভিয়েত রাশিয়ার যখন পতন ঘটল, সোভিয়েত রাশিয়ার মূল যে সংবিধানে সেখানে বলা ছিল যে রাজ্যগুলো বিচ্ছিন্ন হতে পারবে। সোভিয়েত রাশিয়া যুক্তরাষ্ট্রীয় কাঠামো ছিল, পূর্বতন সোভিয়েত রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, USSR। সুতরাং বিচ্ছিন্ন হওয়ার যে অধিকার, সেটাকে অনুসরণ করে বিভিন্ন রাজ্য, লাতভিয়া, এস্তোনিয়া, এই সমস্ত রাজ্যগুলো বিচ্ছিন্ন হতে চাইল এবং আন্দোলন সংগঠিত করলো। দেখা গেল বাস্তবে 15টা রাষ্ট্র তৈরি হলো, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, রাশিয়া একটা বড় রাষ্ট্র এখনো পর্যন্ত আছে। আবার মার্কিন যুক্তরাষ্ট্র একাধিপত্য বিস্তার করলো বিশ্ব রাজনীতিতে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রেরও একটা বিরোধী শক্তি হিসাবে জাপান, জার্মানি, ইটালি এরা বাধা সৃষ্টি করছে, মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিপত্যকে মেনে নিতে পারছে না। মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার রক্ষা, বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে যে এবং সন্ত্রাসবাদ দমনের নামে যে নিজের সামরিক অভিযান চালাচ্ছে, নিজের আধিপত্য বিস্তার করছে, তার অর্থনৈতিক আধিপত্য বিস্তার করছে, তার বিরুদ্ধে এই সমস্ত দেশ মাথাচাড়া দিয়ে উঠেছে। তাহলে বিশ্বে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটলেও কিন্তু অর্থনৈতিক যে ঠান্ডা যুদ্ধ সেটা কিন্তু চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্রে যে একাধিপত্য, সেটা অন্যান্য দেশ মেনে নিতে পারছে না। মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার প্রতিষ্ঠার নামে, সন্ত্রাসবাদ দমনের নামে যে সামরিক সেনা বিভিন্ন দেশে পাঠাচ্ছে, সামরিক শক্তি পাঠাচ্ছে, সেনা পাঠাচ্ছে, এটাকেও অনেক দেশ মেনে নিতে পারছে না, বিরোধিতা করছে। সুতরাং বিশ্ব রাজনীতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কেউ বলতে পারে না, এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। যাই হোক, আমরা আজকে আলোচনা কমপ্লিট করলাম। দ্বিমেরুবাদ থেকে এক মেরুবাদের পরে তোমার আবার বহুমেরুবাদ হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একক নেতৃত্বকে স্বীকার না করে
মার্কিন যুক্তরাষ্ট্রের জায়গায় সেখানে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, জাপান, ইটালি, সেখান থেকেও আন্তর্জাতিক রাজনীতির উপরে প্রভাব বিস্তার হচ্ছে। সুতরাং এই যে বক্তব্য, এই বক্তব্যটাকে বলা হচ্ছে বহুমেরুবাদ। এবার আমরা আলোচনা করব এই চ্যাপ্টারে, এটাই আলোচনা করলে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। সেটা হলো যে জোট নিরপেক্ষতা, জোট নিরপেক্ষ আন্দোলন, নাম NAM, নাম হচ্ছে নন অ্যালিগনেন্ট মুভমেন্ট। এই যে জোট নিরপেক্ষ আন্দোলন, এটা কখন উদ্ভব হলো? এটা কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তীকালে, যখন একদিকে পুঁজিবাদী দেশগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্ব দিয়েছে, অন্যদিকে সমাজতান্ত্রিক দেশগুলিকে তোমার সোভিয়েত রাশিয়া নেতৃত্ব দিয়েছে। অর্থাৎ সমাজতন্ত্র আর পুঁজিবাদ, এই দুয়ের মধ্যে যে সংঘর্ষ, এই দুয়ের মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মধ্যে না ঢুকে, এই দুটি শিবিরে না ঢুকে কতগুলো দেশ তারা নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে, নিরপেক্ষ থেকেছে। উভয় শিবিরে যোগ না দিয়ে নিরপেক্ষ থেকেছে এমন দেশগুলি হলো জোট নিরপেক্ষ দেশ, জোট নিরপেক্ষ দেশ। আর এই জোট নিরপেক্ষ দেশগুলো যে আন্দোলন করেছে, সেই দেশগুলিকেই বলা হয়, সেই আন্দোলনকে বলা হয় জোট নিরপেক্ষ আন্দোলন। এখন কথা হলো কি, যে মনে হয়েছিল যে দুটি শিবির যখন তৈরি হলো, মার্কিন শিবির এবং সোভিয়েত ইউনিয়নের শিবির, প্রায় দেশই এই দুটো শিবিরকে সাপোর্ট করেছিল এবং এই দুটি শিবিরের অন্তর্ভুক্ত হয়েছিল। কিন্তু কতগুলি দেশ দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তীকালে যে স্বাধীনতা লাভ করেছে, সদ্য স্বাধীন হয়েছে, তাদের অর্থনৈতিক সমস্যা, তাদের সামাজিক সমস্যা, রাজনৈতিক ক্ষেত্রেও সমস্যা, এই সমস্যাগুলি সমাধানের জন্য তাদের দরকার ছিল দুই শিবির থেকে সহযোগিতা পাওয়া, দুই শিবির থেকে সাহায্য পাওয়া। যদি কোনো একটা শিবিরে যোগ দেয়, যদি মার্কিন যুক্তরাষ্ট্রের শিবিরে যোগ দেয়, তাহলে কি হবে? সোভিয়েত রাশিয়া সন্দেহের চোখে দেখবে, সোভিয়েত রাশিয়া সেই দেশকে সাহায্য করবে না। আবার তোমার সোভিয়েত শিবিরে যদি যোগ দেয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী দেশ, সোভিয়েত রাশিয়াকে সাপোর্ট করা মানে সমাজতন্ত্রকে সাপোর্ট করা, তোমার মার্ক্সবাদ লেনিনবাদকে সাপোর্ট করা, তাই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেই দেশগুলিকে সাহায্য করবে না। তাই এই সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলি তাদের আর্থিক উন্নতির জন্য, তারা রাজনৈতিক স্বাধীনতা পেয়েছে, তারা সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়েছে, কিন্তু তাদের আর্থিক সমস্যা ব্যাপক থেকে ব্যাপকতর। তার কারণ দীর্ঘদিন এদের উপরে উপনিবেশ ছিল, উপনিবেশিক শক্তি এদেরকে শোষণ করেছে, শাসনের নামে শোষণ করেছে। তাই এই দেশগুলো আর্থিক উন্নতির জন্য, এক কথা সামগ্রিকভাবে উন্নতির জন্য মার্কিন শিবিরে যোগ দেয়নি এবং তোমার সোভিয়েত রাশিয়ার শিবিরেও যোগ দেয়নি। এরা নিরপেক্ষ থেকেছে। এই নিরপেক্ষতাকেই বলা হয় জোট নিরপেক্ষ দেশ। এবং শুধু সেইখানেই তারা থেমে থাকেনি, তারা নয়া সাম্রাজ্যবাদ, নয়া উপনিবেশবাদের বিরুদ্ধেও তাদের আন্দোলন। বর্ণ বিদ্বেষকে তারা সমর্থন করেনি, বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে আন্দোলন। এবং পৃথিবীতে যেসব জাতি, যেসব ভূখণ্ড পরাধীন আছে, যারা আত্মনিয়ন্ত্রণ অধিকার তখনও পায়নি, সেই সমস্ত জাতীয়, সেই সব দেশের যে জাতীয় আন্দোলন, সেই সব দেশের মানুষের যে সংগ্রাম, স্বাধীনতা আন্দোলন, সেই আন্দোলনগুলিকে তোমার এই জোট নিরপেক্ষ দেশগুলি সমর্থন করেছে। এখন প্রশ্ন উঠতে পারে, আমাদের মনে ধারণা হতে পারে, নিরপেক্ষতা আর জোট নিরপেক্ষতা কি এক? আপাত দৃষ্টিতে মনে হয় যে নিরপেক্ষতা আর জোট নিরপেক্ষতা একই বিষয়, কিন্তু তা নয়। নিরপেক্ষতা মানে একদম নিরপেক্ষ থাকা, সোভিয়েত শিবিরে যোগ না দেওয়া আর মার্কিন শিবিরে যোগ না দেওয়া এলো নিরপেক্ষ। কিন্তু জোট নিরপেক্ষতা কি? জোট নিরপেক্ষতা হলো উভয় শিবিরে যোগ না দিয়ে তাদের উন্নতির জন্য উভয় শিবিরের কাছ থেকে সাহায্য নেওয়া, উভয় শিবিরের কাছ থেকে সাহায্য নেওয়া এবং বিশ্বে
উপনিবেশবাদের অবসান ঘটেছে। জাতিপুঞ্জের সনদে বলা হয়েছে যে উপনিবেশবাদকে স্বীকার করা ঠিক নয়, সাম্রাজ্যবাদকে আমরা সমর্থন করব না। একটা দেশ শক্তিশালী বলে অন্য দেশকে আক্রমণ করে সেই দেশটা দখল করে নেবে, এটা কখনোই আজকের দিনে সমর্থনযোগ্য নয়। তাই সনদে আমরা এর বিরোধিতা করছি। এতদিন ধরে উপনিবেশবাদ চলছে, বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত আছে, এবং উপনিবেশবাদ মানে মানে উচ্ছেদ হয়েছে অনেক দেশে। কিন্তু উপনিবেশবাদী যে কার্যকলাপ, উপনিবেশিক যে শক্তি, সেটাকে আমরা জাতিপুঞ্জের সনদে সমর্থন করব না, তার বিরুদ্ধে আমরা এই সনদে বক্তব্য রাখছি। সুতরাং সনদ অনুযায়ী সাবেকি যে উপনিবেশবাদ, সাবেকি যে সাম্রাজ্যবাদ, সেটাকে বিলুপ্ত করা হয়েছে। সুতরাং কিন্তু সাম্রাজ্যবাদ নতুন রূপে আবির্ভূত হতে পারে, নয়া উপনিবেশবাদ নতুন কৌশল নিতে পারে, নতুন রূপ ধারণ করতে পারে। সুতরাং নয়া সাম্রাজ্যবাদ, নয়া উপনিবেশবাদ, এটাকে দূর করতে হবে। তাই সদ্য স্বাধীনতা প্রাপ্ত জোট নিরপেক্ষ দেশগুলো তারা কিন্তু নয়া উপনিবেশবাদের বিরুদ্ধে এবং নয়া সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছে। তাই শুধু নিরপেক্ষভাবে এই দেশগুলো অবস্থান করেনি। তাই জোট নিরপেক্ষ আন্দোলন, জোট নিরপেক্ষতা আর এমনি যে সাধারণ নিরপেক্ষতা এক জিনিস নয়। আমরা লক্ষ্য করব যে জোট নিরপেক্ষ দেশ আর তৃতীয় বিশ্বের দেশ একই বিষয়। এটা আপাত দৃষ্টিতে মনে হয় তৃতীয় বিশ্বের দেশ আর জোট নিরপেক্ষ দেশ এক। তৃতীয় বিশ্বের দেশ আমরা আগে আলোচনা করেছি। তৃতীয় বিশ্বের দেশ কোনগুলো? যাদের অর্থনৈতিক সংকট ব্যাপক, যাদের জনসংখ্যা বৃদ্ধির হার বেশি, যাদের নিরক্ষরতার হার বেশি, যাদের প্রাকৃতিক সম্পদের অভাব, যাদের প্রযুক্তিবিদ্যার অভাব, যাদের বৈদেশিক ঋণের পরিমাণ বেশি, যাদের সুস্বাস্থ্যের অভাব, জনগণের সুস্বাস্থ্যের অভাব, চিকিৎসা ব্যবস্থা খুব অনুন্নত, এমন দেশগুলিকে তৃতীয় বিশ্বের দেশ বলি। আবার এই দেশগুলির মধ্যে সবাই কিন্তু জোট নিরপেক্ষ দেশের সঙ্গে যুক্ত হয়নি। পাকিস্তান সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশ, পাকিস্তান কিন্তু জোট নিরপেক্ষ দেশ নয়। পাকিস্তান মার্কিন শিবিরের একটা দেশ, কিন্তু পাকিস্তান তো অনুন্নত দেশ। তৃতীয় বিশ্বের দেশের যেসব বৈশিষ্ট্যগুলো আমরা উল্লেখ করলাম, সেই বৈশিষ্ট্যগুলো সবই কিন্তু পাকিস্তানে আছে, কিন্তু পাকিস্তান তো জোট নিরপেক্ষ দেশ নয়। সুতরাং জোট নিরপেক্ষ দেশ মানেই হলো জোটের বাইরের দেশ। আবার জোটের মধ্যে বাইরের দেশ, এটা কিন্তু আমরা পরিষ্কারভাবে বলবো। আবার দেখা যাচ্ছে যে জোট নিরপেক্ষ দেশ কোনো না কোনো সময়ে কোনো একটা শিবিরে বেশি যোগদান করছে। এই কথা আমরা ভারতবর্ষের কথাই বলি। ভারতবর্ষের জোট নিরপেক্ষ দেশের নেতা, জোট নিরপেক্ষ যে আন্দোলন শুরু হয়েছে সেটা ভারত থেকে শুরু হয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন জওহরলাল নেহরু। এই জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে সমাজতান্ত্রিক শিবিরের আরেকটা দেশ যুগোস্লাভিয়া, মার্শাল টিটো। যুগোস্লাভিয়ার মার্শাল টিটো রাষ্ট্রনায়ক, তিনি জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। কিন্তু আমরা এর আগে বলেছি কি যে যুগোস্লাভিয়া সমাজতান্ত্রিক শিবিরের দেশ, তাহলে যুগোস্লাভিয়া সমাজতন্ত্রকে অস্বীকার করেছে, সমাজতান্ত্রিক শিবিরের নেতৃত্বকে অস্বীকার করেছে, সে জোট নিরপেক্ষ আন্দোলনকে সমর্থন করেছে। আবার অনেক সময় যুগোস্লাভিয়া তোমার মার্কিন শিবিরে যোগ দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করেছে সমাজতান্ত্রিক দেশ হয়ে। সুতরাং কোনো বিষয়ই কিন্তু স্থায়ীভাবে টিকে থাকেনি। সবসময়ই কিন্তু এটা ডাইনামিক, এটা পরিবর্তনশীল। বিভিন্ন দেশের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক কোনো সময় স্থির নয়। কেউ যদি মনে করে যে এটা স্থির, তাহলে সেটা ভুল। সুতরাং জোট নিরপেক্ষ যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যেও কিন্তু গতি আছে, সেই আন্দোলন কিন্তু গতিশীল। সেই আন্দোলনে যাই হোক, এই আন্দোলন একটা গড়ে উঠেছে দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তীকালে, এবং এই আন্দোলনটা বিভিন্ন সম্মেলনের মাধ্যমে কর্মসূচি গ্রহণ করে। জোট নিরপেক্ষ যে আন্দোলন, সেটা তোমার এই যে পঞ্চশীল নীতি 1954 সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং চীনের প্রধানমন্ত্রী চুয়েনলাই, উভয়ের মধ্যে
যে চুক্তি হলো সেটা হলো পঞ্চশীল নীতি। 5টা নীতি এই সম্মেলনে গৃহীত হয় উভয় দেশের রাষ্ট্রনায়কের মধ্যে। এই নীতিগুলো কি? এই নীতিগুলো হলো প্রতিটা সার্বভৌম রাষ্ট্রকে অন্যান্য রাষ্ট্র মর্যাদা দিবে, সম্মান দিবে এবং অন্য দেশের ভূখণ্ডকে মর্যাদা দিবে। অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না, অন্য দেশকে আক্রমণ করবে না। কোনো বিরোধ থাকলে পারস্পরিক আলোচনার মাধ্যমে সেই বিরোধের মীমাংসা করবে এবং পারস্পরিক শান্তিপূর্ণ সহাবস্থান করবে। উভয় দেশ শান্তিপূর্ণ সহাবস্থান করবে, কেউ কারোর বিরুদ্ধে তোমার ব্যবস্থা গ্রহণ করবে না। এই যে 5টা নীতি, এই পঞ্চশীল নীতি, এই পঞ্চশীল নীতি দেখা গেল যে বান্ধুং সম্মেলনের জোট নিরপেক্ষ আন্দোলনে যেটা ভিত্তি বলছি আমরা, বান্ধুং সম্মেলন। বান্ধুং হচ্ছে তোমার ইন্দোনেশিয়ার একটা জায়গা, বান্ধুংয়ে সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে বিভিন্ন নীতি গ্রহণ করা হয়েছে, পঞ্চশীল নীতিগুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা যাবে না, অন্য রাষ্ট্রকে আক্রমণ করা যাবে না, সব রাষ্ট্র সমান অধিকার ভোগ করবে, সব রাষ্ট্রের যে সার্বভৌমিকতা তা প্রত্যেক রাষ্ট্রই সেটাকে স্বীকার করবে, প্রত্যেকটা জাতিকে মর্যাদা দিবে, অন্য একটা জাতি অন্য জাতিকে সম্মান ও মর্যাদা দিবে। এই নীতিগুলো বান্ধুং সম্মেলনে গৃহীত হয়। এই বান্ধুং সম্মেলনের যে নীতি, সেই নীতিগুলোকে ভিত্তি করে তোমার জোট নিরপেক্ষ আন্দোলনের নীতিগুলি গৃহীত হয়। অর্থাৎ পঞ্চশীল নীতিগুলিকে বান্ধুং সম্মেলন গুরুত্ব দিল। বান্ধুং সম্মেলনের যে নীতি সেইগুলো আবার তোমার জোট নিরপেক্ষ আন্দোলনে গুরুত্ব দেওয়া হলো। জোট নিরপেক্ষ আন্দোলনের ক্ষেত্রে বিভিন্ন সম্মেলন হয়েছে বিভিন্ন দেশে। জোট নিরপেক্ষ দেশগুলো হলো যে ভারত জোট নিরপেক্ষ দেশ, ইন্দোনেশিয়া, মিশর, তোমার যুগোস্লাভাকিয়া, তারপরে হচ্ছে ঘানা, এইগুলো হচ্ছে জোট নিরপেক্ষ দেশ। ঘানার বুত্রেস, ঘানার নক্রুমা, আর ইন্দোনেশিয়ার হচ্ছে ডক্টর সুকর্ণ, মিশরের নাসের এবং যুগোস্লাভাকিয়ার মার্শাল টিটো, ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, এরা হলেন জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃস্থানীয় ব্যক্তি। এরা জোট নিরপেক্ষ আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের নীতি কি? যে প্রত্যেকটা সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা রক্ষা করতে হবে, নয়া সাম্রাজ্যবাদের বিরোধিতা করতে হবে, নয়া উপনিবেশবাদের বিরোধিতা করতে হবে, বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করতে হবে, জাতীয় মুক্তি আন্দোলনকে সমর্থন করতে হবে, সন্ত্রাসবাদ দমনে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রের যে অর্থনৈতিক সমস্যা এবং সামাজিক ক্ষেত্রে সমস্যা, শিক্ষার ক্ষেত্রে যে সমস্যা, সেই সমস্যাগুলিকে গুরুত্ব দিতে হবে। এছাড়া সম্মিলিত জাতিপুঞ্জ, তাকে মর্যাদা দিতে হবে। সম্মিলিত জাতিপুঞ্জের ধারার যে বক্তব্য, সেই বক্তব্যগুলোকে মেনে নিতে হবে। সম্মিলিত জাতিপুঞ্জের যে উদ্দেশ্য, সেই মহৎ উদ্দেশ্যগুলিকে কার্যকরী করার ক্ষেত্রে আমরা সহযোগিতা করব। বিশ্বে গণতান্ত্রিক ব্যবস্থা যাতে প্রতিষ্ঠিত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পৃথিবীর বিভিন্ন পরাধীন জাতি, পরাধীন ভূখণ্ডের যে জনজাতি রয়েছে, তাদের যে আত্মনিয়ন্ত্রণের অধিকার পদদলিত হচ্ছে, সে আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠিত হয় তাকে সমর্থন করতে হবে এবং মানবাধিকার যেখানে যেখানে লঙ্ঘিত হচ্ছে সেই মানবাধিকারগুলিকে রক্ষা করতে হবে। নিরস্ত্রীকরণকে গুরুত্ব দিতে হবে। নিরস্ত্রীকরণ, অস্ত্র থাকলে, পরমাণু বোমা বিভিন্ন দেশ যদি বিশ্বে বানাতেই থাকে, তাহলে বিশ্বের যে নিরাপত্তা, বিশেষ করে দুর্বল জাতি, দুর্বল রাষ্ট্রগুলো, তাদের অস্তিত্ব থাকবে না, তারা টিকে থাকতে পারবে না। বড় বড় রাষ্ট্রগুলো তাদের কর্তৃত্ব আছে এবং আরও বেশি কর্তৃত্ব থাকবে এবং বড় রাষ্ট্রগুলো তোমার তাদের জাতীয় স্বার্থকে বেশি স্বার্থসিদ্ধি করতে পারবে। এটাকে আমরা জোট নিরপেক্ষ আন্দোলনে গুরুত্ব দেব না। তাই জোট নিরপেক্ষ আন্দোলন বিভিন্ন সম্মেলনের আমি কয়েকটা সম্মেলন, বেলগ্রেড সম্মেলন, কায়রো সম্মেলন,
এই সমস্ত সম্মেলনের মধ্য দিয়ে তাদের যে কর্মসূচি, তাদের যে নীতি আদর্শ, সেগুলিকে তুলে ধরা হয়েছে। এবং G77, G77 জোট নিরপেক্ষ দেশগুলোকে নিয়ে গ্রুপ তৈরি করা হয়েছে। নয়া সাম্রাজ্যবাদ, নয়া উপনিবেশবাদ, সন্ত্রাসবাদ, এই সমস্ত কার্যকলাপের বিরুদ্ধে এই রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হবে। এখন কথা হলো যে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে 1991 সালে দ্বিমৌলবাদের অবসান ঘটলো, ঠান্ডা যুদ্ধের অবসান ঘটলো, সোভিয়েত ইউনিয়নের ভাঙন হলো, পূর্ব ইউরোপের দেশগুলিতে সমাজতন্ত্রের পতন হলো, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিপত্য প্রতিষ্ঠিত হলো। যে সেন্সে এই জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে উঠেছিল যে দুটো শিবির থাকবে তার বাইরের দেশগুলো, কিন্তু এখন তো একটা শিবির, তাহলে কি এই আন্দোলন বন্ধ হয়ে যাবে? এর প্রাসঙ্গিকতা থাকবে না? এর উত্তরে আমরা বলবো যে জোট নিরপেক্ষ আন্দোলন শুধু দুই শিবিরে অন্তর্ভুক্ত না হয়ে নিরপেক্ষ থাকা নয়, নয়া সাম্রাজ্যবাদ সেটা কিন্তু এখনও রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র যে একাধিপত্য বিস্তার করছে সেটা এখনও রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ দমনের আড়ালে, মানবাধিকার রক্ষার আড়ালে সে তার একচেটিয়া আধিপত্য, আর্থিক আধিপত্য, সামরিক আধিপত্য কায়েম করছে। এটা জোট নিরপেক্ষ আন্দোলন সমর্থন করে না। এবং বিশ্বে যে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটেছে এ কথা ঠিকই, কিন্তু তার পাশাপাশি অর্থনৈতিক যে ঠান্ডা যুদ্ধ, আর্থিক ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য বিস্তারের যে চেষ্টা, সেটা বড় বড় রাষ্ট্রগুলি করে যাচ্ছে। G7 শিল্পে উন্নত 7টা দেশ, তারা অনুন্নত দেশগুলিকে শোষণ করছে, তারা উন্নয়নশীল দেশগুলিকে শোষণ করছে। উত্তরের দেশগুলো G7 তারা সাহায্যের নামে, আর্থিক ঋণদানের নামে তারা কিন্তু দুর্বল রাষ্ট্রগুলোকে আরও দুর্বল করে দিচ্ছে। তাদের অর্থনৈতিক পরিকাঠামো যাতে স্বনির্ভরশীল হয়ে না ওঠে, তারা যাতে আরও ভবিষ্যতে পরনির্ভরশীল হয়ে পড়ে, সেদিকে লক্ষ্য রেখে তারা তাদেরকে পরিচালনা করছে, বিশ্ব রাজনীতিকে পরিচালনা করছে। IMF অর্থাৎ আন্তর্জাতিক মনিটারি ফান্ড, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, বিশ্ব ব্যাংক, এগুলো কাদের কন্ট্রোলে? ওই G7-এর কন্ট্রোলে, মার্কিন যুক্তরাষ্ট্রের কন্ট্রোলে রয়েছে, নিয়ন্ত্রণে রয়েছে। যখন অনুন্নত এবং গরিব দেশগুলো যখন ঋণ নিচ্ছে, সেই ঋণের সময় তারা শর্ত আরোপ করছে, যে শর্ত আরোপ করার মধ্য দিয়ে তারা অনুন্নত দেশগুলো যে ঋণ, সেই ঋণের টাকা ইচ্ছা মতো তাদের পরিকল্পনা মাফিক ব্যয় করতে পারবে না। যেসব শর্তে দিয়ে ঋণ দেবে সেই শর্তে ব্যয় করতে হবে। এই ঋণের মূল উদ্দেশ্য হচ্ছে দুর্বল দেশগুলো আরও দুর্বল হয়ে থাকবে, সবল দেশগুলো আরও সবল হবে। বিশ্বে যে ধনী দরিদ্রের মধ্যে উত্তরের দেশগুলো অর্থাৎ উন্নত দেশগুলোর সঙ্গে দক্ষিণের অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যে ফারাক, সেই ফারাকটা কিন্তু বাড়ছে। আগে 1991 সালে পূর্ব পশ্চিমের বিভাজন ছিল, পূর্ব পশ্চিমের বিভাজন আজকে নেই। তার কারণ হচ্ছে সোভিয়েত রাশিয়ার ভাঙন হয়েছে, একটা শিবিরের ভাঙন হয়েছে। তাই পৃথিবীতে 1991 সালের পর থেকে পৃথিবী দুটো ভাগে ভাগ হয়েছে, উত্তর মেরু আর দক্ষিণ মেরু। উত্তর মেরু দেশগুলিকে আমরা উন্নত দেশ বলছি। সুতরাং এই সমস্ত সমস্যার বিরুদ্ধে জোট নিরপেক্ষ আন্দোলন প্রয়োজন আছে, নন অ্যালিগ মুভমেন্টের প্রয়োজন আছে। সুতরাং এই আন্দোলনের প্রাসঙ্গিকতা কিন্তু শেষ হয়ে যায়নি। আর একটা কথা মনে রাখতে হবে যে আর্থিক আধিপত্য বিস্তার আধিপত্য বিস্তারের মধ্য দিয়ে এটা হলো নয়া উপনিবেশবাদ কায়েম। আজকে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক চুক্তি হয়, দ্বিপাক্ষিক চুক্তি হয়, বহুপাক্ষিক চুক্তি হয়, ত্রিপাক্ষিক চুক্তি হয়। এর মধ্য দিয়ে যারা সবল তারা লাভবান হয় বেশি, আর যারা দুর্বল দেশ তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এটা হচ্ছে নয়া সাম্রাজ্য, নয়া উপনিবেশবাদ। আর বিভিন্ন দেশের সমস্যা, প্রাকৃতিক দুর্যোগের সমস্যা, ক্ষতি হচ্ছে কোনো দুর্বল দেশের। কোনো দেশে গণতান্ত্রিক আন্দোলনকে দমানোর জন্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ হচ্ছে, মৌলবাদীরা পাওয়ারে আসার চেষ্টা করছে গণতন্ত্রকে ধ্বংস করার জন্যে। আবার দেখা যাচ্ছে যে মানবাধিকারকে কেড়ে নিচ্ছে বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপ। এগুলোকে দমন করার নামে দেখা যাচ্ছে উন্নত দেশ সেনা পাঠাচ্ছে। সেনা পাঠানোর মূল উদ্দেশ্য শুধু ওই উদ্দেশ্যে নয়,
মূল উদ্দেশ্য সেখানে সামরিক আধিপত্য বিস্তার করা, সেগুলো যাতে কোনো দিনই তারা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। এটা কিন্তু অমানবিক, এটা অগণতান্ত্রিক। যা এইসবের বিরুদ্ধে জোট নিরপেক্ষ আন্দোলন বা লড়াই এটা চালানো দরকার আছে এবং চলছে। যাই হোক, এখানে জোট নিরপেক্ষ আন্দোলনে ভারত নেতৃত্ব দিলেও দেখা যাচ্ছে যে 1991 সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু রাষ্ট্র হিসাবে ভারতবর্ষ পরিগণিত হয়েছে। ভারতবর্ষ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের আজকে বিরুদ্ধে যাচ্ছে না, যেহেতু সোভিয়েত ইউনিয়নের ভাঙন হয়েছে, পতন হয়েছে, সেখান থেকে কোনো সহযোগিতা পাওয়ার আশা তেমনভাবে নেই। সুতরাং ভারত কিন্তু বর্তমানে রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রাখলেও মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেকটাই বন্ধু হিসাবে গ্রহণ করেছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অনেক সময় কি ভারতকে বন্ধু হিসাবে গ্রহণ করে? চীনকে প্রতিরোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে বন্ধু হিসাবে গ্রহণ করে, আবার প্রয়োজনে ভারতকে দূরে সরিয়ে দেয়। অনেক সময় পাকিস্তানকে সহযোগিতা করে, পাকিস্তানকে আগে বিশালভাবে সহযোগিতা করত, কিন্তু পাকিস্তানের যে বাজার অর্থনীতি, সেখানে মার্কিন বহুজাতিক সংস্থাগুলোর মানে পণ্য বিক্রি কম হবে। ভারতে মিডিল ক্লাস সম্প্রদায়ের সংখ্যা বেশি, মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষের সংখ্যা বেশি, এখানেও বহু পণ্য বিক্রি হবে মার্কিন বহুজাতিক সংস্থাগুলো, মার্কিন কোম্পানিগুলো। সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে সঙ্গ নিচ্ছে, আবার চীনকে প্রতিরোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে সঙ্গ নিচ্ছে। এইভাবে আমাদের এই চ্যাপ্টারের আলোচনাগুলো বই পড়ে বুঝতে হবে, আলোচনাটা শুনবে, তাহলেই হবে।